আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটিএন বাংলার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। শুরু করছি সুন্দর জীবনের জন্য। আমাদের আজকের পর্বটি কিন্তু একটু স্পেশাল, একটু আলাদাভাবে আমরা সাজিয়েছি। আমাদের আজকের বিষয় হলো কোরবানিতে স্বাস্থ্য পরামর্শ। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন চিকিৎসক ডাক্তার শামিলা নাহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন গবেষক এবং শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আফরোজা বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী। আর আজকে যে বিষয়টা হলো কোরবানিতে স্বাস্থ্য পরামর্শ। এই যে স্বাস্থ্য এবং কোরবানি, এই দুটার বিষয়ে কিন্তু আমরা সবচেয়ে বেশি আলোচনা করে থাকি এই সময়টাতে। আমরা আজকে জানবো রাসূলের যুগে এই যে কোরবানি কিংবা আমাদের পশু জবাই করা, স্বাস্থ্য, সব কিছু বিষয়ে কেমন ছিল সেই সময়ে জানবো বুলবুল আপনার কাছে। আপনি আমাদেরকে একটু জানাবেন রাসূলের যুগে কেমন ছিল এই যে কোরবানি পালনটা? সুবহানাল্লাহ, এমন একটা প্রশ্ন যেটার সাথে আসলে আমাদের বিবেক, আমাদের আবেগ এবং ত্যাগ, কোরবানি এসব কিছু রিলেটেড। এবং এমন একটা সময় যখন হজ পালিত হয়, পৃথিবীর সব জায়গা থেকেই একটা সময়ে মানুষ হজের জন্য সেখানে সমবেত হয়, একটা জায়গাতে যায়, এবং ওই একটা জায়গা ছাড়া অন্য কোনো জায়গাতে হজ হবে না। এবং সেই হজের পরেই কিন্তু যেটা করা হয় এটা হচ্ছে কোরবানি। তো যারা হজ করার সামর্থ্য রাখে না বাট কোরবানি করার সামর্থ্য রাখে, তাদের জন্য কোরবানিটা ওয়াজিব হয়। আমরা জানি যে কোরবানির ঈদ অথবা ঈদুল আজহা যেটাই আমরা বলি না কেন, এটার অর্থ হচ্ছে এখানে পশু জবাই করে মাংস খাওয়ার বা গোস্ত খাওয়ার একটা প্রবণতা সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে এটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও এটা কিন্তু ব্যতিক্রম কিছু ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদের দিনে ঘুম থেকে ওঠার পরে ওনাদের প্রথম কাজ ছিল ওনারা ফজরের নামাজটা জামাতে আদায় করতেন। এরপরে ওনাদের ঈদের নামাজের জন্য ওনাদের দিনটা প্রস্তুতি শুরু হতো। অর্থাৎ সকালে নামাজটা তো অ্যাজ ইউজুয়াল অন্যান্য দিনেও পড়েন, একই রকম পড়েন, কিন্তু এই দিনে যেটা শুরু হতো সেটা হচ্ছে যে আমাকে একটা কোথাও যেতে হবে, সেই প্রিপারেশন নিয়ে ঘুম থেকে ওঠা। এরপরে ফজর শেষ করে মর্নিং যে বা সকালের যে আতকার বা দোয়াগুলো আছে এটা শেষ করার পরে ওনাদের যে শুরুটা হতো সেটা হচ্ছে ঈদের নামাজের প্রস্তুতি। তো সেটা থাকতো হচ্ছে যে তারা উত্তম রূপে গোসল করতেন, সামর্থ্য অনুযায়ী যার যত সুন্দর পোশাক আছে, এমন না যে সবাই নতুন পোশাক পরতেন সেটা না, যার যত সুন্দর পোশাক আছে ওই উত্তম পোশাকটা পরে ওনারা যেতেন। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন ইনভাইট করেছেন, তো এই ইনভাইটেশনে সবাই যাচ্ছে, সুতরাং সর্বোত্তম যেটা আছে সেটা নিয়ে ওনারা ঈদের মাঠে যাওয়ার জন্য প্রিপারেশন নিতেন। আর একটা হচ্ছে তারা সুগন্ধি লাগাতেন, ছেলেরা সুগন্ধি লাগাতেন, মেয়েরা লাগাতো না। তো এভাবে তারা ঈদের মাঠে যেতেন। রোজার ঈদের সময় যেটা হয় ঈদুল ফিতরে ওনারা একটু মিষ্টি মুখে দিয়ে যেতেন, কখনো খেজুর, কখনো রান্না করা মিষ্টান্ন। কিন্তু ঈদুল আজহার সময় কোনো কিছু মুখে না দিয়ে চলে যেতেন, যত তাড়াতাড়ি সম্ভব ঈদের জামাতটা ওনারা শেষ করতেন, দোয়া করতেন, এক পথে যেতেন আর এক পথে ফিরে আসতেন, এটাও একটা সুন্নাহ। এবং তাকবীর পড়তে পড়তে যাওয়া এবং তাকবীর পড়তে পড়তে আসা ঈদের মাঠ থেকে, এটা হচ্ছে আর একটা সুন্নাহ। তো এরপর আসার পরে ওনারা যেটা করতেন সেটা হচ্ছে প্রথমে কোরবানির জন্য যে পশুটাকে ওনারা নিয়ত করেছেন সেটা জবে করতেন। এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে জবে করার সাথে কিন্তু খুব সায়েন্টিফিক কিছু বিষয় জড়িত, এবং যেটা আল্লাহ রসুলের সুন্নাহ। হাদিসে আসছে তোমরা যখন কোরবানির পশুকে জবাই করবে তখন তোমার যে ছুরিটা ইউজ করছো সেটাকে অবশ্যই ধারালো করে নেবে, যাতে করে পশুটা খুব কমফর্টেবলি বা আরামের সাথে মরতে পারে। এখানে একটা বিষয় সেটা হচ্ছে পশু যখন জবে করা হয় তখন তার 4টা অংশ কাটা হয়। আমি যদি চামড়াটাকে ধরি তাহলে 5টা হবে। একটা হচ্ছে প্রথমে চামড়াটা কাটে, এরপরে শ্বাসনালী এবং খাদ্যনালী কাটে, এরপরে 2টা আটারি কাটে, যেখানে হার্ট থেকে ব্লাড সরাসরি ব্রেনে যেতে পারে না। তো যখন এটা কেটে গেল, যখন চামড়াটা কাটে তখন পশুটা একটু ব্যথা পায়, এরপরে সে আর ব্যথা পায় না, কারণ তার যখন আরও 3-4টা পার্ট কেটে যাচ্ছে, ব্রেনে তখন ব্লাড সার্কুলেশন কমে যায়। ব্রেন তখন হার্টকে সিগন্যাল পাঠায় যে আমার ব্লাড দরকার, তুমি ব্লাড পাঠাও। হার্ট তখন সারা শরীরে যত রক্ত আছে সবগুলোকে কালেক্ট করে এখন আবার পাঠাতে থাকে ব্রেনে।
কিন্তু ব্রেন পর্যন্ত পৌঁছায় না, যেহেতু আর্টারি কাটা হয়ে গেছে এটা পড়ে যায়, ফলে সারা শরীর থেকে সব রক্ত কিন্তু নিংড়ে পড়ে যায়, এই গোস্তটা বা মাংসটা খাওয়ার জন্য উপযুক্ত হয় এবং 10 থেকে 15 মিনিটের মধ্যে এই পশুটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে মারা যায়। তো এই যে টোটাল প্রসেসটা হলো, এতে করতে কিন্তু পুরো শরীর থেকে সব রক্তটা বের হয়ে যায়। কেউ কেউ আছে আবার ভুল করে ছুরির মাথা দিয়ে দেখবেন যে এই মেরুদণ্ডের ভেতরে যে এটা স্পাইনাল কর্ডের যে নার্ভটা এটা কেটে দেয়। এটা কেটে দেওয়ার ফলে যেটা হয়, পশুটি স্ট্রোক করে, সে তার ব্রেন কিন্তু আর হার্টে ওই সিগন্যাল পাঠাতে পারে না যে আমার ব্লাড শর্টেজ হয়েছে, তুমি ব্লাড পাঠাও। ফলে হার্টও সারা শরীর থেকে ব্লাড কালেক্ট করে এটা মানে পাঠাতে পারে না, যেটা বের হয়ে চলে যাবে। ফলে শরীরের বিভিন্ন জায়গায় এই রক্তগুলো জমাট বেঁধে থেকে যায় গোস্তের মধ্যে। এই গোস্তটা কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকারক। এটা আমরা হয়তো অনেকেই জানি না। অনেকেই দেখবেন যে সব মানে পশু জবাই করার সাথে সাথে এই শিরদাঁড়ার মধ্যে এটা হয় ভেঙে দেয় অথবা খুঁচিয়ে ছুরির মাথা দিয়ে খুঁচিয়ে এটা কেটে দেয়। তো এটা একেবারেই উচিত না। এটা যারা আমরা জানছি তারা যেন যারা জবাই করে তাদেরকে এই বিষয়টা অন্তত নিশ্চিত করব যে তোমরা খুঁচাবে না, সুন্দর মতো করে কাট করবে, এরপরে রক্ত বের হয়ে মরতে তাকে যতক্ষণ সময় লাগে এটা দাও, 10 থেকে 15 মিনিট, তারপর আস্তে আস্তে হয়ে যাবে। এখন এই যে মাংসটা আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, পশু জবাই করার পর প্রথম যেটা করতেন যে উনি পশুর থেকে যে কলিজাটা আছে এটাকে বের করে দিয়ে দিতেন বাড়ির মধ্যে। ফলে সেখানে সেটা রান্নাবান্না হতো এবং উনি ওটা প্রসেস করার শেষ হোক অথবা না হোক, রান্নাটা যখনই শেষ হতো ওনার কাছে গোস্তটাকে বাইরে পাঠিয়ে দেওয়া হতো রান্নাটা। তখন ওনারা যারা ওখানে থাকতেন তখন প্রথম যে খাবারটা ওই দিনে ঈদুল আজহার দিনে ওনারা প্রথম যেই খাবারটা মুখে তুলতেন সেটা হচ্ছে কোরবানির পশুর অংশ। এটা মাংস হতে পারে, এটা কলিজা হতে পারে, যার জন্য যেটা ফিজিবল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, উনি কলিজার অংশটাই খেতেন, এটা উনি পছন্দ করতেন এবং যেহেতু অল্প সময়ে রান্না হয়ে যায় এই জন্য উনি এটা করতেন। তো এটা যদি আমরাও মানি ঈদের দিনে, তাহলে এটা আমাদের জন্য আরেকটা সুন্নাহ আদায় হলো এবং সাথে সাথে যেটা যে মানে কোরবানির প্রতি যে ভালোবাসা, প্রথম খাবারটা আমি খাচ্ছি যে আমার আল্লাহ এটা আমার জন্য বরাদ্দ করে পাঠিয়েছেন, এটা কোরবানির পশুটাকে আমরা আল্লাহর জন্য কোরবানি করেছি, গোস্তও কিন্তু আল্লাহর পক্ষ থেকে বান্দাকে গিফট দেওয়া হয়েছে। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যে খাবারটা সেটা আমি প্রথম মুখে তুলছি, এটার একটা আলাদা অনুভূতি তৈরি হয়। এখন এটা যদি যাদের পক্ষে সম্ভব তারা আমরা করতে পারি, তবে এটা যে মানে সবার জন্য এটা খুব ওয়াজিব বিষয়টা সেরকম না, এটা একটা সুন্নাহ। যদি সম্ভব হয়, যদি সম্ভব হয়, হ্যাঁ। কারো শারীরিক সমস্যা থাকতে পারেন যে তার সকালবেলা উঠেই কিছু খেতে হয়, না হলে তার সমস্যা হয়। আবার কিছু হতে পারে যে কেউ দূরে কোরবানি দিচ্ছে, সেই মাংসটা আসতে প্রসেস করতে অনেক সময় লেগে যাবে, তাহলে উনি নামাজের পরে কিছু একটা খেয়ে নিতে পারেন, অথবা অ্যাটলিস্ট পশুটা জবে হয়েছে এই খবরটা পাওয়া পর্যন্ত উনি অপেক্ষা করবেন, তারপর একটু কিছু খেয়ে নিলেন, এটা একটা সুন্নাহ। এরপরে যদি রান্নাবান্নার কথা দেখেন যে ওই সময় কোরবানির ঈদে ওনাদের মিষ্টান্ন রান্না কম হতো, মানে ইউজুয়ালি ঈদের দিনে আমরা মনে করি যে মিষ্টান্ন, ওই সময় যারা ওনারা যেটা করতেন সেটা হচ্ছে এই মাংসটা, ঈদের কোরবানির পশুর যে মাংস, এটাই সেলিব্রেশনের একমাত্র ওনাদের উপকরণ ছিল, যে ওনারা এটাকে নিতেন, এটার সাথে রুটি বা ভাত অথবা অন্য কোনো কিছু, এটার সাথে যার যেটা পছন্দ হতো। তো আরবের কালচারে বেশিরভাগটা ছিল হচ্ছে রুটির সাথে রিলেটেড, বিভিন্ন রকমের রুটি। এটা নট আমাদের মতো সিম্পল আমরা যে রুটি খাই এইভাবে চিন্তা করলে হবে না, ওদের রুটিগুলো একটু মোটা একটু বড় এরকম হয়, আর সেই সময় তো আরেকটু ডিফারেন্ট ছিল। যাই হোক না কেন, রুটির সাথে মাংস এটা ছিল ওনাদের কাছে খুব প্রিয় খাবার। তবে যদিও বা কোরবানির ঈদের দিন আমাদের যেটা আছে যে ঈদের মাংস যত পারো তত খাও না, এটা কিন্তু ইসলামের বা ওই সময়ের মেজাজের সাথে যদি বলি এটা কিন্তু যায় না, সঠিক না। ওনারা যেটা খেতেন, যেটা আল্লাহ রাসূলের সুন্নাহ, যে স্টমাকে 3 ভাগ করে 1 ভাগ খাবার দিয়ে পূরণ করতেন। ঈদের দিনেও কিন্তু ওনারা সেটাই করতেন। ঠিক এই বিষয়টি নিয়ে, মাংস নিয়ে তারা কী করতেন তখন, সেটা নিয়ে আপনার কাছে একটু পরে ফিরছে, একটু ডাক্তার আপনার কাছে আসি। আপা বলছেন যে খুঁচিয়ে মারা হয় তখন কিন্তু ব্লাডটা থেকে যাচ্ছে গরুর মধ্যে বা পশুর মধ্যে, তখন কিন্তু এটা খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। আমাদের স্বাস্থ্যের যে দিকটা যদি আমরা উল্লেখ করি, মাংসটা আমাদের জন্য কতটুকু মানে এই মাংসটা আসলে স্বাস্থ্যের জন্য উপকারী হবে না, এবং যখন জমাট বাঁধা রক্ত থাকে ওই জমাট বাঁধা রক্তটা আসলে কিন্তু এটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত না। এই জন্য জমাট বাঁধা রক্ত কিন্তু অ্যালাউ করা হয় না ইসলামে, যে জমাট বাঁধা রক্ত তুমি খাও। এটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে তারপরে। এবং আরেকটা জিনিস যেটা আপা বললেন সেটার সাথে হলো মানে পশুটাকে
তার মানে নিস্তেজ হয়ে যাওয়া পর্যন্ত সময় দিতে হবে, এটা সায়েন্টিফিক। তা না হলে মানে যখন পশুটা কাঁপতে থাকে সেই অবস্থায় চামড়া ছেলে সঙ্গে সঙ্গে আসলে মাংস কেটে নেওয়াটা, সেই মাংসটাও আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানে যে পশুটা আমরা ধরেন রক্ত বের করে দিলাম সঠিকভাবে, সেই পশুর মাংসটা আমাদের জন্য গুণগত মানটা কতটুকু, মানে মাংস কেন মানুষের শরীরের জন্য উপকারী বা কি কারণে সেটা আমাদের জন্য, অবশ্যই সেটা ডাক্তারের ভাষায় আপনি আমাদেরকে কি? হ্যাঁ, মাংস কিন্তু অবশ্যই শরীরের জন্য, সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় একটা উপাদান। আমরা তো ছোটবেলা থেকেই পড়েছি যে আমাদের একটা ভারসাম্যপূর্ণ খাদ্য তালিকা থাকতে হবে, মানে একটা ব্যালেন্স ডায়েট। ওই ব্যালেন্স ডায়েটের ভিতর প্রোটিনের কথা বলা হয়েছে। তাহলে খাদ্য হচ্ছে অন্যতম, এবং বিশেষ করে গরুর মাংস, খাসির মাংস বা দুম্বা, এগুলো হচ্ছে অন্যতম প্রোটিনের একটা সোর্স। হ্যাঁ, কাজেই ব্যালেন্স ডায়েটের ভিতরে মাংস থাকতেই হবে। আমরা যেটা বুঝাচ্ছি রেড মিট, এবং আমরা অনেক সময় মনে করি রেড মিটটা মনে হয় স্বাস্থ্য হানিকর, এই জন্য একদম টোটালি আমরা বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু আসলে কিন্তু তা না। এটা শরীরের জন্য খুবই দরকারি। এবং রেড মিটের ভিতরে যেই জিনিসগুলো থাকে, একটা হলো খুবই উচ্চ মানসম্পন্ন প্রোটিন থাকছে, এবং প্রোটিন আমাদের শরীর গঠনের জন্য, ক্ষয়পূরণের জন্য, এবং আমাদের শরীরটা একটা মেশিনের মতো, এখানে বিভিন্ন ধরনের ফাংশন হয়। এই ফাংশনের জন্য যেটা হয়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, কোষ, এটা প্রতিনিয়ত কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। প্রতিনিয়ত কাজ করলে সেটার একটা ক্ষয় হচ্ছে, এবং প্রতিনিয়ত সেটা কিন্তু সেই ক্ষয়টা পূরণ করার জন্য আমার কিন্তু প্রোটিনটা খুবই দরকার। আর একটা হলো মাংসের ভিতরে যে জিনিসটা থাকে, সেটা হলো খুবই প্রয়োজনীয় কিছু অ্যামাইনো অ্যাসিড বলা হয়। এই অ্যামাইনো অ্যাসিডগুলো মাংসে থাকে, এবং রেড মিটের ভিতরে বেশি থাকে, গরুর মাংস, খাসির মাংস এগুলোর ভিতরে থাকে। এবং আমাদের শরীরে যে বিপাক হয়, মেটাবলিজম হয়, সেই মেটাবলিজমের জন্য কিন্তু এই মানে এই প্রোটিন সোর্সটা খুবই প্রয়োজনীয়। এখানে একটা জিনিস দেখেন আপা, যে যেই পশুগুলোকে কোরবানির জন্য মানে যোগ্য বলা হয়েছে, এগুলো কিন্তু সব রেড মিটের যে উৎস। আপনি গরু বলেন, উট বলেন, মহিষ বলেন, ভেড়া বলেন, দুম্বা বলেন, সবই রেড মিট। এবং রেড মিট কিন্তু আমাদের জন্য দরকার, কারণ অ্যামাইনো অ্যাসিডগুলো ছাড়া, অ্যামাইনো অ্যাসিড আরও অনেক সোর্স থেকে আসে, কিন্তু এটা হলো অন্যতম একটা রিচ সোর্স। এই আমাদের জন্য সহজলভ্য। হ্যাঁ, আমাদের জন্য সহজলভ্য। এবং এর ভিতরে আরও যেগুলো থাকে, মানে এটা তো আমার বিপাকের জন্য, মেটাবলিজমের জন্য আমার কিন্তু এই সোর্সটা খুব দরকার। আরও কিছু জিনিস থাকে, সেটা আমরা যেরকম বলবো যে ভিটামিন, কিছু মিনারেলস। হ্যাঁ, ভিটামিনের ভিতরে যে কয়টা ভিটামিন সবচেয়ে বেশি আমাদের জন্য দরকার, সেই ভিটামিনগুলোর ভিতরে আছে হলো B12। আমরা অনেক সময় বলি যে B12-এর ঘাটতি হচ্ছে, যার জন্য সে মনোসংযোগ করতে পারছে না, তার ত্বকটা রুক্ষ হয়ে যাচ্ছে, চুলগুলো পড়ে যাচ্ছে, নখ অসুন্দর হয়ে যাচ্ছে। মানে তার শরীরে দীর্ঘমেয়াদীভাবে যদি এই ভিটামিন B12-এর ঘাটতি হয়, তাহলে তার অনেক ধরনের ডিমেনশিয়ার মতো অসুস্থতা দেখা যায়, একটা পর্যায়ে মন সংযোগ করতে পারছে না, বিমর্ষ থাকছে। মানে এই সবগুলো জিনিসই কিন্তু আসলে এই B12, B6 এবং আরেকটা আছে নিয়াসিন, রিবোফ্লাভিন, এই সমস্ত ভিটামিনগুলো আসলে সবই আমরা কিন্তু এই রেড মিট থেকে পাচ্ছি। অন্যান্য সোর্স থেকেও পাচ্ছি, কিন্তু এখান থেকেও পাচ্ছি, এবং এখান থেকে খুবই মানে অনেক বেশি পরিমাণেই আমরা পাচ্ছি। এবং এটা এমন পরিমাণেই পাই যেটা আমাদের শরীরের জন্য আসলে খুব দরকার। এবং আমি যদি এই সমস্ত ভিটামিনের দীর্ঘমেয়াদী ঘাটতিতে থাকি, তাহলে কিন্তু আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও নষ্ট হয়ে যায়। আর একটা জিনিস সেটা হলো, আমরা জানি যে এই যে রেড মিটের ভিতরে আমার রক্তকোষগুলো তৈরি হওয়ার জন্য যে আয়রন যেটা বলা হচ্ছে, সেই আয়রনটাও কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। তারপরে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, যেরকম ফসফরাস, তারপরে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, এই জিনিসগুলো আমি এখান থেকে পাচ্ছি। এবং সকল কিছুই আমার শরীরের যতগুলো মানে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলোই স্বাভাবিকভাবে ফাংশন করার জন্য যা যা দরকার, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে আমরা এই রেড মিটটাকে একদম অবহেলা করব সেটা না। কিন্তু যখন এবং কোরবানির যে কোরবানির আদর্শ বলা হচ্ছে যে খেতে হবে এবং আবার বিতরণ করতে হবে। আমরা কিন্তু ত্যাগের কথা বলি। এখানে আসলে যারা প্রতিনিয়ত আসলে রেড মিট খায়, তাদের জন্য আসলে এটা ক্ষতিকর। কিন্তু আমি যদি সপ্তাহে একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে থাকি, মানে ওই এক্সেসটারও কিন্তু একটা পরিমাপ আছে। আচ্ছা, সেই পরিমাপটা কত? সেই পরিমাপটা হলো সপ্তাহে 350 থেকে 500 গ্রাম, মানে সপ্তাহে 7 দিনে সে হলো আধা কেজির বেশি, 500 গ্রামের বেশি সে খাবে না। আচ্ছা। এবং যখন সেটা এক্সেস হয়ে যাবে, যখন এক্সেস হয়ে গেল, তখন এক্সেসটা আসলে আমার শরীরের জন্য কিন্তু অপকারী। কিন্তু আমি যদি মাত্রার মধ্যে থাকি, তাহলে এটা আমার জন্য খুবই উপকারী। আর একটা জিনিস হলো, এই মাত্রাটা আমরা সবসময় আসলে
সব ধরনের মানুষের জন্য একই বলতে পারি না। হ্যাঁ, যেই বাচ্চাটা গ্রোয়িং বা যেই বাচ্চাটা বেশি লম্বা হচ্ছে বা বেশি দৌড়ঝাঁপ করছে তার জন্য আমার এই পরিমাণটা, তবে এই পরিমাণের এক্সেস কিন্তু যাওয়া যাবে না, এই পরিমাণের কম থাকতে হবে, 350 থেকে 500 এই রেঞ্জ। হ্যাঁ, এবং যখন কোনো বড় ধরনের অপারেশন হচ্ছে, কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে যেখানে আমার মাসেলের অনেক ইনজুরি হচ্ছে এবং এই মাংস পেশি গঠনে কিন্তু আমার আবার মাংস দরকার। আমরা বলি না মাংস খেলে মাংস হয়, কথাটা কিন্তু সাইন্টিফিক। হ্যাঁ, কারণ এই রেড মিটের ভিতরে যে পরিমাণ যেই মাংসটা আছে বা যেই উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কিন্তু আমার শরীরে যে ক্ষয় হয়ে যাচ্ছে, যে মাংসটাও ক্ষয় হয়ে যাচ্ছে সেটা, এবং আরও যে তৈরি হবে আমার যে গ্রোথটা সেটার জন্য সে কিন্তু রেসপন্সিবল। আচ্ছা, কাজে রেড মিটটা এইভাবে আমার শরীরের বিভিন্ন মানে বিভিন্ন অঙ্গ শরীর গঠন এইভাবে করে আমরা পুরোটাতেই আমার। হ্যাঁ, এবং আমরা যে আসলে বিভিন্ন ধরনের কাজ করব, চিন্তা করব, আমার যে চিন্তা করার ক্ষমতাটা সেটাও হলো এই মাংসের ভিতরে যে যে উপাদানগুলো আছে, মানে আমার চিন্তা শক্তিটাকেও এটা অনেক মানে ডেভেলপ করে, বাধাগ্রস্ত করে না। কিন্তু দীর্ঘমেয়াদীভাবে যদি আমি আসলে মাংস খাওয়া বন্ধ করে দিই, আমি যদি রেড মিট একদমই খাবো না সেটা করি, তাহলে আসলে এটা সমস্যা। সেরকম যদি করতে হয় চিকিৎসকের পরামর্শ, এবং অনেক সময় দেখা যায় যে এই যে মাংসটা অল্টারনেটিভ একটা কিছু থাকতে হবে, যেটা এই মাংসটার সঙ্গে কিন্তু আবার হলো চর্বি থাকে, এবং এই চর্বিরও কিন্তু কিছু ক্ষতিকর দিকটা নিয়ে আমি আপনার কাছে একটু পরে ফিরছি, একটু আপনার কাছে আসি। আপা, যে বিষয়টা আমরা শুনলাম স্বাস্থ্যের দিক থেকে, যে আমরা এইভাবে করে স্বাস্থ্যের উপকারিতা পাচ্ছি এই মাংস থেকে, সারা বছর যদি আমরা নাও খাই, কোরবানির সময় অন্তত পক্ষে আমরা যেন কিছুটা গ্রহণ করি। এখন আসি আপা, যে বিষয়টা আপনি ছিলেন সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মাংস বিলি রান্নার এই যে বিষয়টা ছিল, তখনকার যুগে আসলে সংরক্ষণ পদ্ধতি তো আমাদের মতো, যে আপা যেটা বলছিলেন যে আমরা বিলি করি, কিছুটা রেখে দেই, সেটা কি সম্ভব ছিল তখন? রেখে দেওয়ার কোনো প্রথা কি ছিল? হ্যাঁ, ছিল। আচ্ছা, এটা যদি বলি তাহলে আমি আপার কথা থেকে আসছি। আপা যেটা বলছিলেন যে এই যে রেড মিট যেটা সোর্সগুলা, এবং আমি দেখেন যে আমরা যদি সায়েন্টিফিক এই এক্সপ্লেনেশনগুলো নাও জানি, আমরা যদি শুধুমাত্র সুন্নাটাকে মেনে চলি, তাহলে জবাই করার ক্ষেত্রে যদি সুন্না মানি, তাহলে যে মাংসটা তৈরি হবে সেটা কিন্তু হেলদি একটা মাংস আমরা পাচ্ছি। আবার খাওয়ার ব্যাপারে আমাদের যে পরিমিত খাওয়ার কথা বলা হয়েছে, সুন্না ভিত্তিক খাওয়া যেটা, সেটা হচ্ছে স্টোমাকের 3 ভাগের 1 ভাগ খাওয়া, আর বাকি 2 ভাগ ফাঁকা রাখছি, 1 ভাগ পানি এবং একটা পুরাটাই ফাঁকা থাকছে। এইভাবে যদি আমরা পরিমিত খাই, তাহলে এটা কিন্তু অবশ্যই ওই 350 থেকে 500 গ্রামের যে আপার রেঞ্জের কথা বলছেন, এটা কখনো এক্সিড হয় না। এবং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখেছি, এবং তারপরেও সাহাবাদেরকে দেখেছি, ওনারা মাংস খেতেন অকেশনালি, নট যে রেগুলার ওনারা খেয়েছেন আমাদের মতো যে আমরা রেগুলার খাই, এরকম ওনারা কখনোই খান নাই। সুতরাং আমি যদি সায়েন্টিফিক নাও জানি, সায়েন্টিফিক ব্যাখ্যাগুলো নাও জানি, শুধুমাত্র সুন্নাটাকে যদি পালন করি, 2টা বেনিফিট, একটা হেলথ বেনিফিট যেটা আছে সেটা পাচ্ছি, আর একটা হচ্ছে সওয়াব পাচ্ছি। সুবহানাল্লাহ। সুতরাং এটা আমাদের জন্য খুবই ভালো। এখন আমরা দেখি কোরবানির মাংসটাকে আমাদের সমাজে আছে 3 ভাগ করা। 1 ভাগ আমার, যিনি কোরবানি দিচ্ছেন তার, 1 ভাগ হচ্ছে আত্মীয় স্বজন, 1 ভাগ মানে দরিদ্রদের। এখানে কথা হচ্ছে কোরবানিটা তো আমি আল্লাহর জন্য করে দিয়েছি, আল্লাহ এখন এই গোস্তটাকে ফেরত দিয়েছে, তুমি নিজে খাও, এবং যেটা সূরা হজের মধ্যে বলা হচ্ছে তুমি নিজে খাও, পরিবার পরিজনকে, আত্মীয় স্বজনকে দাও, এবং যারা অভাবী এবং দুস্থ আছে তাদেরকে দাও। এখানে কিন্তু সমান ভাগ করার কথা বলা হয় নাই, প্রয়োজন অনুপাতে। সংরক্ষণে কোনো সুবিধা ছিল না, প্রয়োজন অনুপাতে ওনারা নিজের পরিবারের জন্য যতটুকু দরকার ততটুকু রাখতেন, বাকিটা অন্যদের মধ্যে বিলি করে দিতেন। কখনো যদি কথা বলছেন রাখার কথা, সেটা কত পরিমাণে রাখা হতো সাধারণত? না, আমি বলছি পরিবারের প্রয়োজন অনুসারে। একটা পরিবারে কতজন সদস্য, তারা এক বেলা একটু পেট ভরে খাবে বা এরকমের, তার জন্য কতটুকু দরকার। আমি জায়গায় পেয়েছি যে 3 দিন খাওয়ার মতো, এটা কি শুদ্ধ না? 3 দিন খাওয়ার মতো কখন আমি রাখবো যখন আশেপাশে এমন কেউ নাই যে তারা মাংস পায় নাই, প্রত্যেকের অন্তত 1 দিনের খাওয়ার হয়েছে, এরপরে যদি অ্যাক্সেস থাকে সেই ক্ষেত্রে আমি একটু বেশি আমার কাছে রাখলাম, যেহেতু আমার কাছেই ছিল এটা সেটা। কিন্তু মানে আশেপাশে অনেক ফ্যামিলি আছে যাদেরকে আমি হয়তো অল্প একটু দিয়েছি, কাউকে ½ কেজি দিয়েছি, আমি রেখে দিয়েছি 5 কেজি, এটা তো জাস্টিস না, কারণ গোস্তটা তো আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা সবার হক। সুতরাং আমি সেভাবেই রাখবো যেভাবে আমি রাখতে পারি, এবং অন্যদেরকে ঠিক একেবারে যদি সমান সমান নাও হয়, অন্তত কাছাকাছি পরিমাণটা হবে। এভাবে সংরক্ষণের ব্যাপারটা যেটা, যে ওই সময় যেহেতু ফ্যামিলিগুলো অনেক দূরে দূরে বাস করতো,
ঠিক আছে, একই এলাকায় কিন্তু অনেক কম মানুষ, কোনো কোনো জায়গা ছিল খুব ধনী ফ্যামিলি, তো যারা ধনী ফ্যামিলি তারা উট কোরবানি দিত, আর একটা উটে তো অনেক গোস্ত হয়। তো তখন দেখা যাচ্ছে সবাই মিলে খাওয়ার পরেও যথেষ্ট পরিমাণে মাংস সেখানে মানে থেকে যেত, উদ্বৃত্ত থাকতো। ওনারা এটাকে রোদে শুকিয়ে শুটকি করে এভাবে প্রিজার্ভ করতেন, কারণ তখন আমাদের মতো ফ্রোজেন সিস্টেমটা ওই সময় ছিল না। আমি একটু আপার কাছে আসি, যে আপা যে বিষয়টা বলছেন যে রোদে শুকিয়ে শুটকির মতো করে খাওয়া, এটা কি স্বাস্থ্যসম্মত? এটা স্বাস্থ্যসম্মত, কারণ যখন বরং আমরা যে ফ্রোজেন করি, ফ্রোজেন করার কিন্তু অনেক টেকনিক আছে, মানে হেলথ টিপস আছে। যেমন ফ্রোজেন করে আমি মাংসটা বের করলাম, বের করে কোরবানির সময় তো অত মেপে মেপে আমরা আসলে ফ্রোজেন করি না, অনেক হয়তো দেখা যায় বড় বড় প্যাকেট করে ঢুকায় রাখলাম, তারপরে এই বড় বড় প্যাকেটগুলো আবার বের করলাম, তারপরে কিছুটা নিলাম আবার ভিতরে ঢুকালাম, এতে কিন্তু ব্যাকটেরিয়াল গ্রোথ হচ্ছে। অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন একবার যদি নামাই তাহলে আর তোলা যাবে না? না, তোলা যাবে না, মানে এটাই বলা হচ্ছে যদি আমি এরকম বের করি, মানে যখনই টেম্পারেচার আপস অ্যান্ড ডাউন হচ্ছে এবং টেম্পারেচার যখন আমি একই টেম্পারেচার মেনটেন করতে পারছি না, তখন কিন্তু সেখানে ব্যাকটেরিয়াল গ্রোথ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং সেই মাংসটা কিন্তু আমার শরীরের জন্য ক্ষতিকর হচ্ছে। কতদিন পর্যন্ত ফ্রিজে রেখে খেলে আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না? এটা আসলে 1 বছর পর্যন্ত প্রিজার্ভ করা যাচ্ছে যদি আমি একই টেম্পারেচার একটানা রেখে দিই। কিন্তু আমি বের করছি আবার ঢুকাচ্ছি, বের করছি আবার ঢুক, এটা কিন্তু যে কোনো খাদ্য ক্ষেত্রেও আমাদের ইলেকট্রিসিটি চলে যেতে পারে সেই ক্ষেত্রগুলো। এই জন্যই তো আমাদের জন্য সমস্যা, আমরা এত বেশি পরিমাণে এইভাবে রাখবো না, যেখানে আমরা আসলে কোল্ড স্টোরেজ সেই সমস্ত জায়গায় একই টেম্পারেচার মেনটেন করা যাচ্ছে এবং এরকম ইনস অ্যান্ড আউট। অর্থাৎ আমার দর্শকের জন্য যদি আপনি বলতে চান, এখন যদি এমন হয় যে আমার ইলেকট্রিসিটি যেতে পারে, ফ্রিজের মধ্যে মাংস আছে, তাদের জন্য আপনার পরামর্শ কি ফ্রিজ সে খুলবে না এমন কিছু? মানে কোন ফ্রিজ খুলবে, কিন্তু ফ্রিজের ভিতর থেকে বারে বারে মাংস, এবং তাদের জন্য যেটা আমার কাছে সবচেয়ে বেশি ফিজাবল মনে হয় সেটা ইলেকট্রিসিটি আসলে চলে গেলে এটা তো আসলে ইলেকট্রিসিটিটা মেনটেন করার একটা ব্যবস্থা থাকতে হবে, আর ছোট ছোট প্যাকেটে করে রাখা, ছোট একবারে রান্না করার মতো একটা আলাদা করে রাখতে, যেটা বের করব ওটা বের করে ফেললাম, ছোট প্যাকেটে করে রাখতে হবে, প্রয়োজনে দুটো প্যাকেট একসাথে বের করব। আরেকটা বিষয় হতে পারে হচ্ছে যখন ইলেকট্রিসিটি চলে গেল তখন ঢাকনাটা না খোলা, বাইরে বাতাসটা যেন না ঢুকে, সেরকম একটা ব্যবস্থা করা। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি রান্নার কথায় যখন আসি, রান্নার মধ্যে এমন কোনো পদ্ধতি আছে কিনা যে এইভাবে রান্না করলে আমার স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না? আপনি একটু আগে চর্বির কথা বলছিলেন, চর্বি অ্যাভয়েড করার কোনো সুযোগ আছে কিনা? আসলে রান্না করার যে টেকনিকটা, আমরা বিভিন্ন ক্যান্সারের সাথে এরকম রেড মিটের একটা সম্পর্ক হাইপোথেটিক্যালি অনেক জায়গায় খুঁজে পাওয়া যায়, কিন্তু সেটা আসলে অতিরিক্ত খাওয়ার কারণে মানে রেড মিটটা প্রিজার্ভ কিভাবে হচ্ছে, মানে আমরা যদি স্মোক করা রেড মিট খাই, আমরা যদি হাফ কুক রেড মিট খাই, আগুনে ঝলসানো যে কথাটা আসছে, আচ্ছা মানে ওই সমস্ত মিটগুলোতে আসলে মিটের ভিতরে যদি কোনো আসলে মানে জীবাণু থাকে বা কোনো লার্ভা থাকে, সেগুলো আসলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর। একটা হলো আমার গাট হেলথের জন্য ক্ষতিকর, মানে আমার যে ইন্টেস্টাইন বা পরিপাকতন্ত্র আছে সেটার জন্য ক্ষতিকর। আর যখন এই ধরনের হাফ কুক খাবার খাওয়া হচ্ছে, ঝরসানো খাবার খাওয়া হচ্ছে, তখন সেটা আসলে পরিপাকের জন্য তো আসলে অসুবিধাজনক। সেটা আমার শরীরে যদি দীর্ঘমেয়াদী থেকে যায় তাহলে সেইটার ক্ষেত্রে বলা হচ্ছে কোনো কোনো সময় ক্যান্সার। সেক্ষেত্রে বেশি বেশি খেলে বেশি বেশি খেলে তো ওবেস হয়ে যাবে, সে মোটা হয়ে যাবে। আমরা যারা কোরবানিতে খাচ্ছি, আমার প্রশ্নটা হচ্ছে এখানে আমরা তো বছরে একবার, হ্যাঁ বছরে একবার, মানে বলা হচ্ছে আমি সপ্তাহে আধা কেজির কম এবং সপ্তাহে 2 থেকে 3 বার আমি মাংস খেতে পারি সারা বছর। হ্যাঁ, 2 থেকে 3 বার আমি মাংস খেতে পারি, এবং সেই যখন আমি খাবো ফুল কুকড হতে হবে। হ্যাঁ অবশ্যই ফুল রান্না করা, হ্যাঁ ফুল কুকড হতে হবে, এবং সেইটার টুকরাটাও একটু ছোট ছোট হতে হবে। অনেক বড় বড় টুকরা আমি যদি 3-4 টুকরা খেয়ে ফেলি তাহলে সেটাও কিন্তু আমার এই যে রান্না করার জন্য আপনি কি বলতে চাচ্ছেন তাহলে ছোট ছোট টুকরা হলে সেটা রান্না ভালো হয় এবং চর্বিটা বের হয়ে যাচ্ছে। আচ্ছা, যখন আমি বড় পিস করছি তখন আমার, কারণ রেড মিটের কিন্তু লেয়ারে লেয়ারে চর্বি থাকে। এবং আরেকটা যেটা বলা হয় যে কোন জায়গার মাংসটা সে খাচ্ছে, বলা হয় যে এই সমস্ত পশুগুলার পিছনের যে পাটা আছে তার যে উপরের অংশ, সেখানে আসলে চর্বিটা কম থাকে। এবং চর্বির ভিতরে যে জিনিসটা, সেটা আসলে বিভিন্ন ধরনের চর্বি আছে, কিছু কিছু চর্বি আবার আমাদের জন্য ভালো, কিছু চর্বি আমাদের জন্য খারাপ। এখন আমরা তো আসলে ওই রান্না করার সময় ভালো চর্বি খারাপ চর্বি আলাদা করতে পারবো না, এই জন্য আমাদেরকে পরিমিত খেতে হবে। একদম যদি না খাই তাহলে যে ভালো চর্বিগুলো সেগুলো আমি পাবো না।
আচ্ছা, এই জন্য আমাকে কিন্তু চর্বির পরিমাণটা ঠিক আছে করে সম্পূর্ণভাবে, মানে আমি যদি এই পরিমাণ মাংস খাই এবং ওই যে পিছনের পায়ের উপরের অংশের যে মাংসগুলা সেই মাংসগুলো খাই, তাহলে আমার একটু বেশি পরিমাণে খাওয়া যাবে, যার জন্যই বলা হয়েছে 350 থেকে 500 এই রেঞ্জটা। তাই এটা ডিপেন্ড করতেছে আসলে কোয়ালিটি, মানে চর্বিযুক্ত মাংস না, মানে সেইটার উপরে ডিপেন্ড, তার স্বাস্থ্যের উপরেও নির্ভর করছে তিনি কেমন, তিনি 500 গ্রাম নিতে পারবেন কিনা। হ্যাঁ, বলা হয় একটা এভারেজ ওজনের মানুষ, মানে তার যদি একটা স্বাভাবিক ওজন থাকে তাহলে সে এটা খাবে, কিন্তু যদি তার ওজনটা অনেক কম থাকে, তার যদি পুষ্টি ঘাটতি থাকে, যেহেতু অনেক ধরনের নিউট্রিয়েন্ট আমার এই রেড মিটের ভিতরে আছে, তাহলে সে বেশি মানে হাইস্ট রেঞ্জে খেতে পারবে। আবার অনেক সময় দেখা যায় যে ডাক্তারই তাকে নিষেধ করে দিচ্ছে, তার অলরেডি হলো কোলেস্টেরল বেশি, আচ্ছা, অলরেডি তার হার্ট ডিজিজ আছে, অলরেডি তার কিডনি ডিজিজ আছে, এই সমস্ত যদি থাকে তখন কিন্তু তার জন্য আরও লিমিট করে দেওয়া হবে, এবং সেটা আমরা স্পেশালিস্ট যে ফিজিশিয়ান তার থাকবে, যে পরামর্শ অনুসারে সেই লিমিটটা খাবে। তার মানে আমি যে কথাগুলো বললাম সেগুলো সবার জন্য সার্বজনীন না, একজন সুস্থ স্বাভাবিক বয়সের মানুষের জন্য কিন্তু এটা স্বাভাবিক। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে যেটা বলা হয় যে এই পরিমাণটা যে কোনো বয়সী ইরেসপেক্টিভ অফ সেক্স, মানে নারী পুরুষ ভেদে এই পরিমাণটা সে অ্যাভেল করতে পারবে যদি সে সুস্থ থাকে, সুস্থ ওজন, স্বাভাবিক ওজন থাকে। কিন্তু যখনই এর ব্যত্যয় ঘটবে তখনই কিন্তু সেখানে কম বেশি করতে হবে। আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে, এখানে একটু আপনার কাছে জেনে নিই, আপনার যে বিষয় ছিলেন শেষ মুহূর্তে, সেটা হচ্ছে সংরক্ষণ পদ্ধতি। আপনি যদি এক বাক্যে আমার দর্শকের জন্য একটু বলেন। না, দর্শকদের জন্য যেটা বলার সেটা হচ্ছে যে আমরা মাংসটা যদি উদ্বৃত্ত থেকে যায়, আবার যদি নেয়ার মতো কেউ না থাকে বা আশেপাশে না থাকে, তাহলে আমি পরবর্তীতে মানুষকে দিব সেজন্য প্রিজার্ভ করতে পারি, অথবা নিজে পরবর্তীতে খাবো সেজন্য করতে পারি। তার জন্য আমরা শুকিয়ে রাখতে পারি, আমরা ফ্রিজে আপা যেটা বলেছেন যে একটা সিস্টেম মেনে। আরেকটা হচ্ছে রান্না করা অবস্থায় ক্যানে ভরে এটা আমি মানে কিছুদিন প্রিজার্ভ করে রাখতে পারি এবং অন্যকে পাঠাতে পারি। এরকম এটার আসলে সুন্নাহ যে যখন নেওয়ার মতো কেউ থাকছে না, কাউকে আমরা বিলি করতে পারছি না, তখন সেটাকে আমরা সংরক্ষণ করতেই পারি, এখানে সমস্যা নেই, মানে স্বাস্থ্যসম্মতভাবে। হ্যাঁ, অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে করতে হবে। কারণে শেষ করতে হচ্ছে আসলে। ধন্যবাদ বুলবুল আপা, সে সাথে ধন্যবাদ জানাচ্ছি শামিল আপাকেও। সুপ্রিয় দর্শক, আজকে ছোট্ট সময়ে বিশাল একটি বিষয় নিয়ে আমরা কথা বলতে বসেছি, যার কারণে আসলে খুব বেশি যে তুলে ধরতে পেরেছি তা না, আমরা ছোট ছোট কিছু বিষয় জানতে পেরেছি আপার কাছ থেকে। আপা খুব সুন্দর করে বললেন আমরা ঈদের দিন শুরুতে প্রথম আমাদের যে চেষ্টাটা থাকবে সেটা হচ্ছে নামাজ পড়া, তারপর কোরবানির পর যদি সম্ভব হয় কোরবানির পশুর মাংস দিয়ে কিংবা এমনিতে কিছু খেয়ে আমরা সেদিনে খাবার যাত্রাটা শুরু করতে পারি। আর আপার কাছে যেটা জানতে পারলাম আসলে আমাদের ঠিক কতটুকু আমরা কনজিউম করতে পারবো সেটা একটা লিমিট আছে, কিন্তু আমার উপর নির্ভর করবে আমি কতটুকু খেতে পারবো। যদি আমার জন্য চর্বি নিষেধ থাকে, যদি আমার মাংস নিষেধ থাকে, আমরা যেন ভুলে না যাই। কোরবানির আনন্দের মধ্যে আমাদের স্বাস্থ্য সচেতনতা কিন্তু খুব জরুরি। দেখা হবে ইনশাআল্লাহ পরের আয়োজনে। বিদায় নিচ্ছি এখানেই। আসসালামু আলাইকুম।